আমরা আগের ক্লাসে মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে জেনেছিলাম। এরপর আমরা পড়ব কুষাণ সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্য কি? মৌর্য সাম্রাজ্যের পতনের পর কুষাণ সাম্রাজ্য বিস্তার লাভ করে। এই যে কুষাণ সাম্রাজ্য, এর প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস, এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় বাসুদেব। তাহলে এই যে কুষাণ সাম্রাজ্য, এর প্রতিষ্ঠাতা আমরা জানলাম কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস, শ্রেষ্ঠ রাজা কনিষ্ক এবং শেষ রাজা দ্বিতীয় বাসুদেব। এই কুষাণ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন 78 খ্রিস্টাব্দে। এই যে কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলনে, এই কনিষ্ক আমলে হয়েছিল। কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। আমরা 4টা বৌদ্ধ সম্মেলন পড়েছিলাম, তার মধ্যে এই যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এটা কিন্তু কনিষ্কের আমলেই হয়, কাশ্মীরে। গান্ধার শিল্প এই কুষাণ যুগেরই অমর সৃষ্টি। তাহলে আমরা জানলাম কুষাণ সাম্রাজ্য। এরপর আমরা কোন সাম্রাজ্য পড়ব? এরপর পড়ব সাতবাহন সাম্রাজ্য। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমুখ। শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী, এবং শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলময়ী। সাতবাহন সাম্রাজ্য, এর রাজধানী কোথায় ছিল? পৈঠানে। নাসিক প্রস্তুতি রচনা করেন গৌতমী বলশ্রী, যেটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নাসিক প্রস্তুতিতে গৌতমীপুত্র সাতকর্ণী রাজার কীর্তি আছে, আর নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীর কীর্তি আছে। দক্ষিণাপতি এবং অপ্রতিহত চক্র, এগুলি ছিল প্রথম সাতকর্ণীর উপাধি। যদি প্রথম সাতকর্ণীর উপাধি জিজ্ঞাসা করে, তাহলে এই দক্ষিণাপতি ও অপ্রতিচক্র হবে। এরপর আমরা পড়ব গুপ্ত সাম্রাজ্য। তাহলে আমি যে পয়েন্টগুলো ছোট ছোট বলছি, সেগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। গুপ্ত সাম্রাজ্যকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয়। তাহলে আমরা এই গুপ্ত সাম্রাজ্যকেই কিন্তু গোল্ডেন এজ বলতে পারি। এর প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত। গুপ্ত যুগে প্রথম ও স্বাধীন সার্বভৌম রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। উপাধি কী ছিল? এই প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজাধিরাজ। স্ত্রী কে ছিল প্রথম চন্দ্রগুপ্তের? লিচ্ছবি কন্যা কুমার দেবী। প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর এই সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শাসক হন। তাহলে সমুদ্রগুপ্ত কে ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন এই যে প্রথম চন্দ্রগুপ্তের কিন্তু পুত্র। এরপর আমরা দেখব যে এই সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। কিন্তু সমুদ্রগুপ্ত কি? তাহলে নেপোলিয়ান নামে পরিচিত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। হরিসেনের রচিত গ্রন্থ এলাহাবাদ প্রস্তুতি, এটাও এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সমুদ্রগুপ্তের পুত্র ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি পালন করে। তাহলে কে কি উপাধি পালন করে, সেটাও কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদেরকে পড়তে হবে। আর্যভট্ট ছিল এই গুপ্ত যুগেরই বিজ্ঞানী। তাহলে গুপ্ত যুগের একজন বিজ্ঞানীর নাম যদি আমাদের জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো আর্যভট্ট। এই গুপ্ত যুগের শেষ রাজা ছিল জীবিতগুপ্ত। এরপর আমরা যে পড়ব সেটা হচ্ছে কর্তৃত্বের সংগ্রাম। এই গুপ্ত যুগে যখন পতন হয়, তারপরে কিন্তু বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। তাহলে শশাঙ্কের রাজধানী কোথায়? শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন সিংহাসনে বসেন। হর্ষবর্ধনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উপাধি কী ছিল? শিলাদিত্য, সকলোত্তর পথনম এবং সর্বাধিনায়ক। এই যে হর্ষবর্ধন, এনার উপাধি ছিল শিলাদিত্য, সকলোত্তর পথনাথ এবং সর্বাধিনায়ক। তার 3টি নাটক কী কী? নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, যেটা এক্সামে খুবই আসে আমাদের বারবার। কিন্তু হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট, এবং এই বাণভট্ট কি লিখেছিলেন? কাদম্বরী ও হর্ষচরিত। এই দুটি হচ্ছে বাণভট্টের লেখা। এই হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং কিন্তু ভারতে আসেন। কে কোন রাজার সময় আসেন সেটা আমাদের কিন্তু পড়তে হবে। তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস, এবং এই ক্লাসের PDF তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ।